আপনারা জানেন যে অনেক আওয়ামী লীগ সমর্থক বিএনপিকে ভোট দিয়েছে শুধুমাত্র জামাতি চক্রের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু সেই ইউনূস সরকার যেভাবে করে বাংলাদেশকে জামাতপন্থী করতে চেয়েছে, পাকিস্তানপন্থী করতে চেয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চেয়েছে, তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এই তারেক রহমানের সরকারও কি একই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এবার আইনগতভাবে নিষিদ্ধ করতে যাচ্ছে? এবং যদি তাই হয় তাহলে কি সঙ্গত কারণে এই প্রশ্নটি আসে যে ডক্টর ইউনূসের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার দায়িত্ব বিএনপি নিয়েছে কিনা, এবং সেটি যদি হয়ে থাকে তাহলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? সেই সঙ্গে আওয়ামী লীগকে কি সত্যি এরকম আইন করে নিষিদ্ধ করে দাবায় রাখতে পারবে? এই প্রশ্নগুলিকে সামনে রেখে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মঞ্জুরুল হক, লেখক, সাংবাদিক, গবেষক, এবং আমার সঙ্গে রয়েছেন ভারত থেকে রয়েছেন প্রতিম রঞ্জন বোস। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। আপনারা দুজনই সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক। প্রথমে মঞ্জুরুল হক, আমি আপনার কাছে যেতে চাই, কারণ আপনি বহুবার আপনার বিশ্লেষণে বলেছেন যে বিএনপি এক ধরনের কি বলে একটা কন্ট্রাক্টের মাধ্যমে চুক্তির মধ্যে এসেছে, চুক্তি না একটা শর্তের মধ্যে এসেছে যে তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, রাইট? এবং সেই প্রেক্ষাপটে নির্বাচনটি হয়েছে। অনেক অনেক ঘটনা আপনি বিশ্লেষণ করেছেন, কিন্তু আমরা এখন দেখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সব আয়োজন তারা শেষ করে এনেছে। এর পেছনে কি কাজ করছে? ধন্যবাদ। আমরা যখন এটা নিয়ে আলোচনা করতাম যে আওয়ামী লীগকে বাদ রেখে, প্রথম আমরা আলোচনা করতাম যে আওয়ামী লীগকে বাদ রেখে এত বড় একটি নির্বাচন হতে পারে না। এটা আন্তর্জাতিক যে মাধ্যমত, আন্তর্জাতিক যে পরিবার আছে বা বিশ্ব জনমত, সেটা মেনে নেবে না। তো আমাদের ওই সম্ভাবনাটাকে অঙ্কুরে বিনাশ করে দিল সরকার, শক্তি বলেই নির্বাচনটা করে ফেলল। তারপরে আমরা আলোচনা করলাম যে নির্বাচন না হয় করলো, এই নির্বাচনের বৈধতা পাবে না, বিশেষ করে প্রতিবেশী ভারতের কাছে এবং পশ্চিমা কিছু দেশের কাছে এই নির্বাচনের কোনো বৈধতা পাবে না। তো আমরা সবচেয়ে আগে দেখলাম পশ্চিমা দেশগুলো এবং ভারত নির্বাচনকে বৈধ বলে সার্টিফিকেট দিয়ে দিল। তো এখন আর ওই জায়গাটায় আমরা নেই যে এই নির্বাচন বৈধ কি অবৈধ, ওই প্রশ্নের ভিতরে আমরা নেই। কিন্তু যে প্রশ্নটি উঠে আসে সেই প্রশ্নটি হচ্ছে যে শর্ত। তারেক রহমান সাহেব ভারতের সঙ্গে কিছু শর্ত মেনে নিয়েছেন বা শর্ত স্বাক্ষর করেছেন, এই মর্মে আমরা কথা শুনি, কিন্তু এর কোনো রিটেন এভিডেন্স কোথাও নেই। এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি যে এই 10টি শর্ত মেনে নিয়ে তারেক রহমান নির্বাচন করেছেন বলেই ভারত তাকে পরোক্ষভাবে সমর্থন করেছে। যদিও ভারতের কোনো ইউটিউবারের ধারণা ভারতের সমর্থনটা পরোক্ষ নয়, প্রত্যক্ষ ছিল। তারা এমনকি এটাও বলেছেন যে কোন ভাবে কি ভাবে ভারত সমর্থনটা করেছিল সেই ডিটেলে তারা কিন্তু বর্ণনা করেছেন। তো আমরা সেটাকে বিশ্বাসে আনছি না, আমলে আনছি না। আমরা যদি এটাকে ধরে নিই যে শর্ত তো একটা অবশ্যই ছিল, সেটি ভারতের সঙ্গে হোক, আমেরিকার সাথে হোক, ব্রিটেনের সাথে হোক। আমরা এই 3টি দেশকে জড়াচ্ছি কি জন্য? যে তিনি বসবাস করতেন তারেক রহমান ব্রিটেনে, লন্ডনে, আর আমেরিকার সাথে এই জন্য জড়াচ্ছি যে আমেরিকার ডিপ স্টেট যে প্রকাশ্যে এখানে অর্থ ঢেলেছিল হাসিনাকে উৎখাতের ব্যাপারে, এটা তারা নিজেরাই স্বীকার করেছে, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং স্বীকার করেছে। আর তৃতীয় কারণটি হলো যে ভারতের প্রসঙ্গটা এখানে আসছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এবং শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে ইউনূস সরকারের সাথে শেখ হাসিনার 18 মাসের একটা তিক্ত সম্পর্ক ছিল, যে সম্পর্কটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। তো সেই জন্য আমরা এই 3টি দেশের নাম উল্লেখ করছি যে এই 3টি দেশের কারো না কারোর কাছে তারেক রহমান সাহেবকে বা বিএনপিকে কোনো না কোনো ভাবে মুচলেখা দিয়ে বা আন্ডারস্ট্যান্ডিং করে বা মৌখিক কথা দিয়ে কিংবা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করতে হয়েছে। এর প্রমাণটা পাওয়া যায় যে নির্বাচনের ঠিক 1-2 মাস আগে থেকে হঠাৎ করে বিএনপির কারো মুখেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এই শব্দটি উচ্চারণ হয়নি। 16 মাস হয়েছে, 5ই আগস্টের পর, 24 সালের 5ই আগস্টের পর থেকে 16 মাস হয়েছে, শেষ 2 মাসে এসে হয়নি। তাহলে আমরা ধরে নিতে পারি কেন হয়নি।
কারণ তারা তখন মনে মনে চিন্তা করছিলেন যে আওয়ামী লীগের একটা বিশাল অঙ্কের ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকের একটা অংশ আমাদের পেলেই চলবে, সেই ভোটটা তাদের দরকার ছিল। সেই জন্য তারা আওয়ামী লীগের নামে বিষোদ্গার করেনি, ফ্যাসিবাদী বলেনি, স্বৈরাচারী বলেনি। এখন ভোট হয়ে গেছে, তারা ক্ষমতায় গেছেন। ক্ষমতায় যাওয়ার পরে আমাদের সাধারণত বুর্জোয়া দলগুলোর যেটা হয় যে প্রতিশ্রুতি ভঙ্গ করে, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার পরে বলে যে কোথায় প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনারা দেখান, আমরা তো এরকম কোনো প্রতিশ্রুতি দেইনি। ইভেন তারেক রহমান সাহেব যে 2008 সালে তিনি যে দেশ ছেড়েছিলেন যে মুচলেখা দিয়ে, সেটিও তিনি অস্বীকার করেন যে আমি এরকম কোনো মুচলেখা দেইনি। বরং এখন যেটা করছেন তিনি, যে সেই সময় তার উপর যারা শারীরিক নির্যাতন করেছিল তাদেরকে তিনি খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করছেন। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, এই মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগকে যদি ইউনূস সাহেবের নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবস্থাটি বলবৎ আছে, সেইটিকে যদি এরা বলবৎ রাখে, তাহলে আপনার আইনগতভাবে কিছু করণীয় নেই। আপনি কোনো আইনত কোনো জায়গায় যে নালিশ জানাতে পারবেন না। বিএনপি সরাসরি বলবে এটি আমরা করিনি, আমরা চেষ্টা করছি এইটিকে সংশোধন করার জন্য। এই চেষ্টা করছি বলে কিন্তু তারা যদি 5 বছর কাটিয়ে দেয়, তবুও আপনার কিছু করার নেই। এখানে একটি ব্যাপার গুরুত্বপূর্ণ ভাবা দরকার, সেটি হলো আদেশটি নির্বাহী আদেশ ছিল না অধ্যাদেশ ছিল। আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্ট মঞ্জুরুল হক, আপনার ভিডিওটা সম্ভবত ইয়া হয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে। আপনি যুক্ত যদি হতে পারেন, আমি আপনাকে আবার সংযুক্ত করে নিব। জনাব প্রতিম রঞ্জন বোস, এই যে বিএনপি সরকারকে অনেকেই অনেকদিন ধরে মুচলেকা সরকার বলে আসছে, এবং আপনি শুনছিলেন যে মঞ্জুরুল হক বলছেন যে কতগুলি শর্তের কথা ঢালাও ভাবে কিন্তু এসেছে, যদিও সেসবের কোনো লিখিত পত্র আছে কিনা আমরা জানি না। এরকম একটি অবস্থায় ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঠিক ভারত সফরের আগে আগে বিএনপির এরকম একটি সিদ্ধান্ত, এবং আমরা জানি যে ভারতের তরফ থেকে এরকম একটা চাপ হয়তো আছে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মানে ফেরত আনা, আওয়ামী লীগের উপর যে অগণতান্ত্রিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেটি প্রত্যাহারের একটা চাপ ভারতের তরফ থেকে আছে। তো সেরকম একটি অবস্থায় বিএনপির এই সিদ্ধান্তকে ভারত কি চোখে দেখবে? ভারত কি চোখে দেখবে এই শব্দটা আমি এভাবে বলবো না, কারণ আমি বলতে পারি কি দেখা উচিত, বা আমি কি ভাবছি, বা ডিপ্লোম্যাটরা কি ভাবছে। প্রথম কথা হচ্ছে, বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে যে সে বারবার যে কথা সে দেয় সেটা সে রাখে না। এটা 2001 সালেও হয়েছে। 2001 সালে আপনি জানেন যে 2001 সালে নির্বাচনের আগে একটা বিচ্ছিরি ঘটনা ঘটানো হয়েছিল বিডিআর এর পক্ষ থেকে। ঘটনাটা কি ঘটেছিল, এটার জন্য এ দায়ী, ওটার জন্য ও দায়ী, ওটা একটা বিষয়, কিন্তু যেটা ঘটেছিল যে 71-এর পর প্রথমবার ফ্ল্যাশ, তো সেটা কোনো প্রশ্নই ওঠে না, এবং ভারত তখন চুপ করে গেল, কারণ হাসিনা সরকার ছিল বলে। কিন্তু আমি খুব নিশ্চিন্তভাবে জানি যে আপনি নিশ্চয়ই মিস্টার হকও জানেন যে তখন যারা দায়িত্বে ছিলেন তারা হাসিনাকে কিছু কড়া কথা বলেছিলেন, যার উত্তরে হাসিনা কিছু কথা বলেন এবং আমাদের সঙ্গে একটা ডিফারেন্স তৈরি হয়, যেটার জন্য ওনার মনে হয় যে আমরাই ওনাকে হারিয়ে দিয়েছি। কিন্তু বিএনপির সঙ্গে আমাদের সেই সরকারের সময় এবং তারও আগে যখন নাসিমা রাও ছিল তখনও বিএনপির সঙ্গে সুসম্পর্কের চেষ্টা করা হয়েছিল। আপনি জানেন হাসিনা যখন ছিলেন তখন 2012 সালে খালেদা জিয়া আসেন, তাকে রীতিমতো সমাদরে অভ্যর্থনা করা হয়, আমাদের একটা স্টেটমেন্ট ইস্যু হয়, এবং তারপরে যখন প্রণব মুখার্জি গেলেন খালেদা জিয়া টার্ন আপ করলেন না, এবং মিটিং প্রণব মুখার্জি দেখা করতে চেয়েছিলেন, মানে ব্যাপারটা এরকম নয় যে একটা সাধারণ মিটিং। সুতরাং বিএনপির পক্ষ থেকে একটা অদ্ভুত ট্রেন্ড আছে যে কথা দিয়ে কথা রাখে না। এবারের পরিস্থিতিটা অবশ্যই বিএনপি কিছু কথা দেওয়া হয়েছে, এটা তো একটা বাচ্চা ছেলেও বোঝে যে এই উপমহাদেশে যখন এবং ভারতও যখন তারা আসে কোনো যখন হয় তখন ন্যাচারালি তাদের কিছু তো ইন্টারন্যাশনাল কিছু অ্যারেঞ্জমেন্টসে আসতে হয়, তাকে কোনো প্রমিসেস থাকে। তো
সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন, আইনি পুনর্বাসন, তার মধ্যে কিছু জিনিস ছিল যে হাসিনা এখন ফিরতে পারবেন কি পারবেন না, কেমন এটা আমরা বুঝি। সেটা তো সুতরাং আমরা ধারণা করেছিলাম যে হাসিনার ফেরাটা দেরি হবে বা এই মুহূর্তে না, কিন্তু আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করবে, তাদেরকে ফিরতে দেওয়া হবে। আরো কিছু জিনিস ছিল, যেমন আপনি জানেন যে আইসিটিতে কেস আছে। এবারে যেটা করা হয়েছে যে অর্ডিন্যান্সটাকে অ্যাক্টে কনভার্ট করে দেওয়া হবে পার্লামেন্ট থেকে। তো আপনি জানেন যে আইসিটিতে হয়েছে, আইসিটি তার জুরিসডিকশনের বাইরে চলে গেছে এবং এটা নিয়ে ওয়েস্টেরও আপত্তি আছে। ইলেকশন যেভাবে হয়েছে সেটারও প্রেক্ষিত আপনি জানেন যে জামাতকে কোনো পক্ষ ক্ষমতায় আনতে চাইছিল এবং সেই জায়গা থেকে ভারত বিএনপিকে সাপোর্ট দিয়েছে। মুশকিলটা হচ্ছে বিএনপি যদি মনে করে যে যেহেতু আওয়ামী লীগ নেই সুতরাং ভারতের আর কোনো অপশন নেই তাকে সাপোর্ট করে যাওয়া, ভারত যা করার করে দিয়েছে, এবারে আমি যদি বসেছি এবং আমি যা করার করব, যদি প্রশ্নটা এরকম হয়ে দাঁড়ায় তাহলে এটা কনফ্লিক্টে চলে যাবে। কারণ আপনি দেখেছেন যে আমিও আজকেই পডকাস্ট করেছি, আপনিও দেখেছেন যে বিনা স্বীকৃতি বলেছেন যে আওয়ামী লীগের যে ইউএন এর তিনজন চিঠি দিয়েছেন তার উত্তর 3 মাস ধরে ইউনূস দেননি, 1.5 মাস ধরে তারেক রহমান দেননি। তো আমাদের এবং এটা প্রথম 1.5 মাসে এই প্রথম কথা বলতে শুরু করা হয়েছে যে, এবং তারও আগে আমি কথা বলেছিলাম সাবির মুস্তাফার সঙ্গে, উনিও মনে করেন যে তারেক রহমান সরকার ইউনূস সরকারের রাস্তাতেই হাঁটছে। তো ইউনূস সরকারকে পছন্দ করা হয়নি তার কাজের জন্য, আর মুখ দেখা দেখির জন্য নয়। উনি খুব পণ্ডিত ব্যক্তি, সে নিয়ে কোনো সমস্যা নেই। তো যদি এখন তারেক রহমান সরকার সেই একই রাস্তায় হাঁটে, এটা তাদের ডিসক্রিপশন, কিন্তু তাতে যেটা হবে হওয়া উচিত, কনফ্লিক্ট আসা উচিত। কারণ বাংলাদেশ এখন ফেস করতে যাবে, সিচুয়েশন মিডল ইস্টের উপর ডিপেন্ড করছে। অলরেডি আপনারা জানেন বাংলাদেশের কি অবস্থা অর্থনৈতিক। তো একটা বড় রকম মুশকিলের মধ্যে বাংলাদেশ পড়ছে এবং আমার মনে হয় যে তার ভারতের সাপোর্ট লাগবে, আরো নানান জিনিস আছে। তো এই মুহূর্তে যেগুলো হচ্ছে, এটা যদি সত্যি হয়, যদি এটা করে শেষ অবধি, তাহলে কনফ্লিক্টের রাস্তায় হাঁটা হবে, এইটা আমার মনে হয়। কনফ্লিক্টের রাস্তায় তো অবশ্যই হাঁটবে। সেটি কতটা ভয়াবহ হতে পারে সেই প্রশ্ন আপনাকে আমি রাখবো। মঞ্জুরুল হক, আপনি দেখুন, আপনার কথাটা তখন শেষ করতে পারেননি, যদি সম্ভব হয় সেটি শেষ করবেন। সেই সঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই যে দেখুন, আন্তর্জাতিক মহলে যখন আওয়ামী লীগের কার্যক্রমটি জোরে সোরে খুব নিষিদ্ধের বিরুদ্ধে জোরে সোরে আলোচিত হচ্ছে, সেই সময়টিতে ডক্টর ইউনূসের অসমাপ্ত কাজ, সে যে নিষিদ্ধ করে আইনি প্রক্রিয়া যেতে পারেনি, সেই কাজটি সমাপ্ত করার দায়িত্বটি তারেক রহমান কেন নিলেন? আচ্ছা, আমি আমার দর্শকরাও এই একটি প্রশ্ন প্রীতম রঞ্জন বোস আপনাকে করতে চাই। এটি আমি বিভিন্ন সময় আমার মনে আসে, প্রশ্নটা একটু হালকা হতে পারে কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে কেন এটি হয়। এখানে আমার একজন দর্শক এই মন্তব্যটি করেছেন যে প্রায়শই আমরা দেখি শেখ হাসিনার নামটি হাসিনা হাসিনা বলে, কিন্তু কেউ যারা হাসিনা শুধু হাসিনা হাসিনা বলে তাদেরকে আমি কোনোদিনও শোনা, আমি খুব ভালো করে বহুদিন ধরে এই খেয়ালটি করি যে কেউ কখনো খালেদা জিয়ার নামটি শুধু খালেদা বলে নাই। এর কারণটা কি হতে পারে মিস্টার বোস? কারণ আপনিও যখন কথা বলছিলেন তখন আপনি হাসিনা বলেছেন, কিন্তু খালেদা জিয়ার নামটা উচ্চারণের সময় ঠিকই খালেদা জিয়া পূর্ণাঙ্গ নামটি বলেছেন। কারণটি কি? আরো অনেক অসংখ্য। এটার কারণ হচ্ছে ইংরেজিতে আমরা যেভাবে ভাবি, আমরা মূলত ইংরেজিতে অপারেট করি। ইংরেজিতে আমরা বলি হাসিনা গভর্নমেন্ট, এবং হাসিনা জিনিসটা, হাসিনা শেখ হাসিনা জননেত্রী আপনাদের লোকেরা বলে, তারা আপনারা বলেন। ও মাই গড, আপনি যদি ইংলিশ ট্রান্সলেশনের কথা বলেন সেখানে খালেদা গভর্নমেন্ট বলবেন, খালেদা জিয়া গভর্নমেন্ট বলবেন না। প্লিজ 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 এই ধরনের ন্যারো ডিবেটে নামানোটা খুব খুব খারাপ ব্যাপার আমার মনে হয় এটা আপনি অ্যাভয়েড করতে পারতেন। সেটা হচ্ছে যে এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না। হাসিনা একটা বিরাট ব্র্যান্ড, কেমন? তো দ্যাট নেম ইটসেলফ, এবং আপনি দেখবেন আমরা লিখিও হাসিনা গভর্নমেন্ট, হাসিনা অমুক, এটা আমরা বারবার বলি।
তো সুতরাং এটা ইউজেজ থেকে এসছে, এটা কাউকে ছোট করা হচ্ছে না, কারণ আমাদের নরেন্দ্র মোদীকে কেউ নরেন্দ্র মোদী আমরাও বলছি না, মোদী সরকার বলছি, তা নরেন্দ্র মোদী সরকার তো বলি না, বা নরেন্দ্র মোদী বলি না, মোদী এটা করলো না, মোদী ওটা করলো না। আমার মনে হয় এগুলো আপনি আমাদের কালচারের ওপর ছেড়ে দিন, এটা নিয়ে তর্ক হয় না, কারণ কেউ কাউকে ছোট করার জন্য অনাবশ্যক ভাবে কিছু বলতে যাচ্ছে না। জি জি, যাই হোক, এটা আমার অনেক জানার ছিল, আপনাকে প্রশ্নটা আমি করলাম মানে অপ্রাসঙ্গিক একটু এই মুহূর্তের জন্য, তবু আমি করলাম কারণ এটা এত সিলি একটা ব্যাপার, কখনো কখনো মনে হয় কিন্তু প্রশ্নটি করা হয় না, মানে তবু একটু জানলাম। মঞ্জুরুল হক, আপনাকে যে প্রশ্নটি রেখেছিলাম, কেন ডক্টর ইউনূসের দায়িত্ব তারেক রহমান কাঁধে তুলে নিচ্ছেন? আচ্ছা, তার আগে আপনি একটা হিসাব মিলিয়ে দেখুন। সেটা হলো যে যখন খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হলেন, উনি কার লোক? উনি সরাসরি ইউনূসের লোক, তথা উনি সরাসরি ডিপ স্টেটের লোক। উনি ডুয়েল সিটিজেনশিপ এনজয় করছেন। উনি মার্কিন নাগরিক, উনি বাংলাদেশের নাগরিক, ওনার দুটো পাসপোর্ট আছে। তো তিনি নিজে জানতেন না যে তিনি ফরেন মিনিস্টার হচ্ছেন। তিনি ফরেন মিনিস্টার হয়ে কি ভাষণটা দিলেন প্রথমে, যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামক যে এগ্রিমেন্টের কথা আপনারা বলছেন যে এটি ইউনূস সরকার করেছে, সেটি ইউনূস সরকার এককভাবে করেনি, সেটি জামাত এবং বিএনপির উভয়ের সমর্থন নিয়েই ইউনূস সরকার করেছে। তার মানে তিনি যে বিএনপির মন্ত্রী হওয়ার পরেও ইউনূস সরকারের অধীনে থাকার সময় যে কাজগুলো করে এসেছেন, সেই কাজগুলোর সাফাই কিন্তু তিনি দিয়ে দিলেন এবং জনসমক্ষে প্রকাশ করে দিলেন। তো আজকে যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে জামাত, বিএনপি এবং ইন্টারিম গভর্নমেন্ট এই তিনজনে মিলেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করেছিল আমেরিকার সাথে, তাই তো? তাহলে ইউনূসের যে অপকর্মগুলো, সেই অপকর্মগুলো দায় তারেক রহমান সাহেব তো ওই এক এগ্রিমেন্ট থেকেই তো তার উপর চেপে বসেছে, অটোমেটিক্যালি চেপে বসেছে, তাই তো? আমরা যদি বলি যে এইটি হচ্ছে একটি দাসখতের চুক্তি, বাংলাদেশটাকে আমেরিকার সরাসরি উপনিবেশ বানিয়ে দেওয়া, বা একটা একটা কি বলবো আমরা এটাকে, আমি জানি না ঠিক কোট অ্যান্ড কোট বলতে হবে, যে এটা একটা আর একটা স্টেট আমেরিকার, আমরা উপনিবেশ সরাসরি বলতে পারি। তো এরকম বানিয়ে দেওয়া, এই যে অপরাধটি ইউনূস করেছিলেন, সেই অপরাধের দায় যদি সমানভাবে তারেক রহমান সাহেবের উপরে পড়ে বা বিএনপির উপরে পড়ে, তাহলে ইউনূসের যে অন্যান্য অপরাধগুলো, আরো যে 32টি অধ্যাদেশ, সেইগুলো দায় কাঁধে নিতে তারেক রহমান তো কোনো সমস্যা নেই, কারণ তিনি সেইগুলোর ভিতরে সেই জিনিসগুলোকেই কাঁধে নেবেন যেগুলো তার সরকার চালাতে প্রয়োজন হয়। আপনি খেয়াল করে দেখেছেন 132টির ভেতরে 20 থেকে 22টি অধ্যাদেশ তারা বাতিল করে রেখেছে, তালিকায় তোলেনি, বাকিগুলোকে আইনে রূপান্তরিত করবে। এই যে 20-22টি বাতিল করে রেখেছে, তার ভিতরে একটি হচ্ছে গুম সংক্রান্ত যে অধ্যাদেশটি, অর্থাৎ তাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকেও গুমের মতো ঘটনা ঘটাতে হতে পারে এরকম আগাম সম্ভাবনা মাথায় রেখে ওই আইনটি তারা বাদ রেখেছেন। বিচারপতিদের নিয়োগের আইনটি তারা বাদ রেখেছেন, এবং আপনার দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ যেটা সংস্কার, সেটিকেও তারা বাদ রেখেছেন তালিকা থেকে। তার মানে দাঁড়াচ্ছে যে যেটা আমার ভালো লাগবে, আমার সরকার চালাতে যেটাকে আমি কমফোর্ট ফিল করব, আমি সেই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরিত করব, বাকি অধ্যাদেশগুলোকে আমি আইনে রূপান্তরিত করব না, বিকজ অফ আমার 213টি আসন আছে, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, আমার কারো কাছে হাত পাততে হবে না। হ্যাঁ, আমি আমার তো এটা কোয়ালিশন গভর্নমেন্ট নয়। তো এই জন্য আপনি এই আইনটির ব্যাপারে, যে আইনটি নিয়ে কথা বলতে বসেছি আমরা আজকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, এটি কিন্তু কোনো অধ্যাদেশ না, এটি একটি নির্বাহী আদেশ। এইটি সংসদের আলোচনায় তালিকায় অন্তর্ভুক্ত হলো কি হলো না, এটা আলোচিত হলো কি হলো না, বাতিল হলো কি হলো না, কিচ্ছু যায় আসে না। এটা অধ্যাদেশ না, এটাকে আইনে রূপান্তরিত করার কোনো উপায় নেই। এটা আইনে রূপান্তর হয়ে রয়েছে নির্বাহী আদেশ। নির্বাহী আদেশ মানে হচ্ছে নির্বাহী বিভাগের প্রধান কর্তৃক জারিকৃত যে আদেশ এবং প্রেসিডেন্ট কর্তৃক সমর্থিত এবং স্বাক্ষরিত যে আদেশ। এই আদেশটাকে একমাত্র বাতিল করতে পারে এই সংসদ। এই সংসদ ধ্বনি ভোটের মাধ্যমে এই আদেশটাকে বাতিল করে দিতে পারে। এই আদেশটা বাতিল করে দিয়ে প্রেসিডেন্টের কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিতে পারে। কিন্তু বিএনপি এই কাজটি করবে না। দাদা যেটি বললেন যে বিএনপি কথা রাখে না, বিএনপি শুধু কথা রাখে না তাই না, বিএনপি তার নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। বিএনপি প্রয়োজন বোধে তার নিজের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে, যেটি হচ্ছে আবার মডার্ন যে স্টেট পলিসি,
আমরা যে ওয়েস্টার্ন স্টেট পলিসি ফলো করি, সেই মডার্ন স্টেট পলিসিতে ওটা আবার অ্যাকুয়ার হয়, অ্যাপ্রুভাল দেয় যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুমি যত বড় নিষ্ঠুর হও না কেন, ওইটা কোনো ব্যাপার না, তোমাকে নিষ্ঠুর হতে হবে, তুমি ভাবাবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারো না। হ্যাঁ, এটা করতে হবে। তাই এখন যদি আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আওয়ামী লীগ কি করতে পারে কি না পারে, ওইটা আমাদের আউটলুক না। আমাদের আউটলুকটা হচ্ছে এই বিষয়টা আন্তর্জাতিক চাপ ছিল। আপনি একটা সভ্য দেশ হিসাবে নিজেদেরকে বিবেচিত করতে চাইলে আপনি একটি বড় দলকে যেন তেন ভাবে আরেকটি অস্থায়ী সরকার যে নিষিদ্ধ করে গেল, সেইটিকে আপনি কন্টিনিউ করা মানে হচ্ছে ওই অস্থায়ী সরকারের সাথে মৌলিকভাবে এবং নৈতিকভাবে আপনার মানে নির্বাচিত সরকারের কোনো পার্থক্য রইল না, তাই তো? আমরা বলি যে ইউনূস সরকার হচ্ছে উড়ে এসে জুড়ে বসা সরকার, সে মানে অসমর্থিত, জনসমর্থনহীন, সে একটা ডিপ স্টেটের একটা প্লান্টেশন। সেই সরকার যে আইনটি করলো, সেই আইনটিকে যদি আপনি নির্বাচিত সরকার হয়ে জনগণের প্রতিনিধি হয়ে কন্টিনিউ করেন, তাহলে ওর সাথে আপনার সাথে কোনো পার্থক্য রইল না। বিএনপি এই পার্থক্য যে রইল না, এতে থোড়াই কেয়ার করে, কেয়ারই করে না। কারণ 213টি আসন পেলে কেউ কাউকে কেয়ার করতে চায় না, এটা হলো রিয়েলিটি। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এইটা। তো সুতরাং বিএনপি এত সহজে তার ঘরের শত্রুকে তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা, তার প্যারালাল যে পাওয়ার, সেই পাওয়ারকে সে ইজি করে দেবে, ওপেন করে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। জি, মিস্টার বোস, দেখুন, আওয়ামী লীগের যে সমস্ত সমর্থকরা এই নির্বাচনে ভোট দিয়েছিল, তাদের একটা আশা ছিল মুক্তিযুদ্ধকে আসলে বাঁচানো, এবং যেহেতু আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ করবে না বলে তারা বিভিন্ন সময় দলের মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন নেতা এটা বলে এসেছেন। আপনি স্পষ্টই করেছেন যে বিএনপি কথা দিয়ে কথা রাখে না। ভারতের সঙ্গে এই অভিজ্ঞতাটি আছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে এই অভিজ্ঞতা আছে। এইবার বাংলাদেশের যারা বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক, তারা তো একটা প্রতারিত বোধ করছে। সেইখান থেকে যে পার্সপেক্টিভ থেকে ভারত বিএনপিকে সমর্থন দিয়েছিল যে অ্যাটলিস্ট বিএনপি তার বর্ডারকে নিশ্চিত রাখবে, 10 ট্রাক অস্ত্র মামলা যে ঘটনা, সেটির মতো ঘটনা ঘটবে না। এখন ভারতও কি প্রতারিত বোধ করছে বাংলাদেশের ওই আওয়ামী লীগের সমর্থকদের মতো? না, আমি আপনাকে প্রথমেই বলেছি যে ভারত কি প্রতারিত বোধ করছে কি করছে না আমি বলতে পারবো না, আমি কেউ নই সরকারের। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতের সঙ্গে অনেকগুলো কথা হয়েছিল। আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের এখানে লস্কর-ই তৈবার কিছু অপারেটিভ ধরা পড়েছে, তারা বাংলাদেশ থেকে এসেছে। এরা আসলে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। এবং আপনি যদি ভিনা সিকরির পডকাস্টটা খেয়াল করেন, উনি এটা বলেছেন, আমিও তাই জানি, আমারও তাই ইনফরমেশন। আমার মনে হয় যে সেখানে মানে একটা কিছু হয়েছে যেখানে দে ওয়্যার ফ্লাশড আউট, সো যাতে আমরা নিতে পারি, সো ইট ওয়াজ হ্যান্ডেড ওভার কাইন্ড অফ। তো আপাতত যেটা আমাদের সব থেকে বড় ইস্যু সিকিউরিটি, সেখানে এখন 1.5 মাসের মধ্যে আপনি তো বাকি কিছু করবেন না, উই হ্যাভ আ লং লিস্ট। কেমন? তো ফার্স্ট একটা এলইডির এই লোকগুলো ছিল স্ক্যানারে, তো এগুলো ধরা হলো, কিন্তু এখনো আরো অনেক কিছু আছে, মানে বেস আছে, বেশ কিছু বেস, আইডেন্টিফাইড বেস আছে, লিস্ট দেওয়া রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, আমি ইলেকশনে জিতে গেলাম বলে, ইলেকশন দুটো জিনিস আছে, দুভাবে দেখা যায়, যেটা মিস্টার হক বলছিলেন। ধরুন আমাদের দেশেও যখন ইলেকশনের সময় পার্টিরা যায়, কেমন 500 কথা বলে, তারপরে যখন সরকারে আসে সে দেখে যে এটা করা যায় না, অবাস্তব হয়ে যাবে, এটা তখন সে পেছিয়ে আসে ওই জায়গা থেকে। ইলেকশনের সময় যা খুশি একটা বলে দিতে পারে অনেক সময়। আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, আমাদের মোদী সরকার যখন আগে বিজেপির প্রচার ছিল জিএসটি বিরুদ্ধে, পরে বিজেপি এসে জিএসটিটাকে ইমপ্লিমেন্ট করেছে, কেমন? তো এগুলো এক ধরনের বিষয়, কিন্তু আপনি যদি খুব ক্রিটিক্যাল কিছু জায়গায় আপনি যদি কথা না রাখেন, তাহলে তার ফল আউট আপনার পড়বে। ঘটনা আমার যতটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যেখানটায় বিএনপি আর্ম টুইস্ট করবার চেষ্টা করছে দুটো জায়গায়। একটা হচ্ছে যে বিএনপি, তিনটে জায়গা। বিএনপি, আমেরিকার সঙ্গে বিএনপির সুসম্পর্ক নেই, এবং ঠিক সেই কারণে মিস্টার খলিলুর রহমান আছেন,
এবং আরো আপনি যদি খেয়াল করে দেখেন দেখবেন যে ইউনূস সরকারের যে টিমটা ছিল মোটামুটি সেটাই থেকে গেছে আমেরিকার ক্ষেত্রে। তো আমি কি একটু ইন্টারফেয়ার করবো এখানে? আপনি বলছেন যে আমেরিকার সঙ্গে বিএনপির সুসম্পর্ক নেই, রাইট? তাহলে আমরা যে মাত্র কদিন আগে দেখলাম জুবাইদা রহমান আমেরিকা সফর করে গেলেন, হোয়াইট হাউসে গেলেন, সেই সম্পর্ক কোথা থেকে এলো? না, সম্পর্কটা করার চেষ্টা করা হচ্ছে, সুতরাং উনি আনকমফোর্টেবল আছেন ইউএসএ নিয়ে। তা না হলে এটা বুঝতে তো, এটা তো যেটা মিস্টার হকও বলছিলেন, একটা সিম্পল জিনিস, আপনি আগের সরকারের মন্ত্রীকে কেন নেবেন? তার মানে ওখানে একটা কিছু কন্টিনিউইটি আছে। আপনি, এটা শুধু চাপ নয়, আপনার দিকেও ইনক্যাপাসিটি আছে, তাই জন্য করছেন, কেমন? দ্বিতীয়ত হচ্ছে যে জানে, বিএনপি জানে, এটা এটা এই জায়গাটায় অদ্ভুত জায়গা। দেখুন, বিএনপি জানে যে ভারত জামাতকে আসতে দেবে না বলে বিএনপিকে সাপোর্ট দিয়েছে। বিএনপি ক্ষমতায় বসে ভেবে নিচ্ছে যে এবার তুমি কি করবে। একদিকে তো আমেরিকা জামাতকে চেয়েছিল, আর তুমি আমাকে বসিয়ে দিয়েছো, এবার আমি যদি সরে যাই তাহলে জামাত আসবে, কেমন? তাহলে তোমার কি করে সুবিধে হলো, তুমি দুদিক থেকে হেরে যাচ্ছ। এটা হচ্ছে, তার মানে ট্রানজাকশনের যে প্রাথমিক শর্ত ট্রাস্ট, সেটা রইল না, কেমন? যে কোনো সবসময় ট্রাস্ট থাকে একটা। কিন্তু তার থেকেও একটা বড় বিষয় আছে যেটা নিয়ে অনেকদিন ধরে চর্চা ছিল, এবং আমাদের দেশেও বিএনপি পছন্দের দল নয়, তার কারণ তার ট্র্যাক রেকর্ড। সেটা হচ্ছে যে বিএনপি ঠিক কে, মানে there is a serious problem about who is BNP and identity of BNP. সুতরাং ধরা হতো বা হয় যে এরা আলাদা হয়ে আছে জামাতের থেকে, কিন্তু এটা হয়তো একটা দিখাওয়া, মানে সামনে আবার দরকার পড়লেই জুড়ে যাবে এরা। তো ওই আপনাদের দেশে বোধহয় একটা আমরা আর মামুরা ধরনের একটা কথা বলা হয়, সেই ধরনের একটা ব্যাপার রয়েছে এখানে। এইগুলো যদি ঘটে, অবশ্যই সে ভারতকে আপাতত প্যাঁচে পাচ্ছে, কারণ ভারত এই সবে তাকে সাপোর্ট দিয়েছে, ভারত খুব রেড কার্পেট ওয়েলকাম দিয়েছে, নরেন্দ্র মোদী তাকে, তারেক রহমানকে উইথ ফ্যামিলি ইনভাইট করেছেন। সুতরাং ভারতের পক্ষ থেকে একটা করলাম, কালকেই আবার ঘুরে গেলাম, এগুলো করাটা খুবই দৃষ্টিকটু হয়ে যাবে। আমরা বা ওখানে একটা যে আমরা না করলে পরে কি হবে, তখন তো জামাত এসে লাফাবে, এই ধরনের একটা আমি ব্ল্যাকমেইল করছি। এখন এটা দিয়ে ঠিক কখনোই জিওপলিটিক্যাল ফাইটে এই ধরনের ট্যাকটিক্স এর ওপর, এগুলো খুব পুরনো ট্যাকটিক্স, তো এটার উপর কিন্তু আমার মনে হয় না, বিশেষত ভারত বাংলাদেশ যে ধরনের সম্পর্ক, জিওগ্রাফি, অনেক কিছু আছে, আমার মনে হয় না এটা দিয়ে খুব বেশি দূর যাওয়া যায়। মানে এটা কোথাও জামাতের ঐক্য, এটা তো নতুন কিছু নয়। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে এখন ধরেন ঐক্য তো অনেক পুরানো ঐক্য, আপনারা ভেবেছেন হয়তো এই ঐক্যে ফাটল ধরবে, কিন্তু তা তো হবে না, হয়নি। তো মানে ভারতের মানে হিসাবটা এখন কেমন করে চলবে? আপনি যেটা কথা বলছেন সেটা হচ্ছে আইডিওলজির কথা বা একটা আপনার ধারণার কথা। আর যখন একটা দেশের ফরেন পলিসি হয় বা জিওপলিটিক্স হয়, তখন তার বেসিসে হয় না, সিচুয়েশনের বেসিসে হয়। আপনাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগও তো কোনো ধোয়া তুলসী পাতা নয়, সেও তো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। সে তো সাপোর্ট পেয়েছিল আওয়ামী সরকার, এবার সে সেখান থেকে এমন একটা ঘটনা ঘটিয়েছে যেখান থেকে সে আউট হয়েছে। এবার এই ভ্যাকামটা আছে, এই ভ্যাকামটার উপর আমি বেস্ট পসিবল অল্টারনেটে গেছি। আমার ডিসিশন ভুল হতে পারে, কিন্তু আমার কাছে আর বেশি অপশন সেই মুহূর্তে ছিল না। সুতরাং তার বেসিসে আমি সেই মুহূর্তে গেছি। যদি আমি জিনিসটাকে উল্টে দেখি, দেখা উচিত যে বাংলাদেশ, আমরা সবাই কি চাই, যে আমার প্রতিবেশী, বিশেষত 17-18 কোটি মানুষের একটা দেশ, কেমন, আমার একদম মানে বগলের নিচেই বলা যায়, তো এরকম একটা জায়গাতে তারা আছে। সেই দেশটা যদি থাকে, পিসফুল থাকে, সেই দেশটা যদি প্রসপার করে, তার যদি উন্নতি হয়, তাহলে পলিটিক্যালি স্টেবল যদি থাকে আমার সুবিধে, কারণ তাহলে আমার অনেক রকমের ইস্যুজ আছে যেগুলো হবে না, আমি এটা ভাবে হচ্ছে প্রাথমিকভাবে। এখন আপনি আমাকে বলুন যে যদি এই ঘটনাগুলো ঘটছে, আজকে হয়তো আওয়ামী লীগ দুর্বল, আজকে তার হয়তো ঘুরে দাঁড়াবার মতো শক্তি এই মুহূর্তে হয়তো নেই, আমি জানি না আছে কি নেই, সেটা
বলতে পারবে আওয়ামী লীগ করতে পারবে। তো এখন কিন্তু মানুষ তো একটা বড় অংশ, আমি ভোট তো আওয়ামী লীগের তো কিছু কর্মী থাকে, কিন্তু আসল তো মানুষ যাকে তারা তাকে সাপোর্ট করে। এবার আওয়ামী লীগ বাদ দিয়ে আমাদের ধরে নিতে হবে যারা বিএনপি জামাত এদেরকে সাপোর্ট করছে না, সরকারের অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটা এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যান্টি জামাত ভোটটা, সেটা যাবে কোথায়? তো এই যে এত বড় একটা সেগমেন্টকে সে রেখে দিয়ে একটা রুল অফ মাইনরিটি ওভার মেজরিটি অথবা রুল অফ আ সেকশন ওভার অ্যানাদার সেকশন করছে, আপনি আমাকে বলুন যে বাংলাদেশ কি স্টেবল হবে ইন নিয়ার ফিউচার? আপনি কোথাও হরাইজনে কোথাও দেখতে পাচ্ছেন? আসল সমস্যাটা এখানেই তৈরি হবে। কারণ আপনার যদি উইক হওয়ার ফান্ডামেন্টালস থাকে, তাহলে আপনি জেনে রাখবেন যে সেই ফান্ডামেন্টাল গুলোর ওপর যদি আপনাকে আমরা যেটা চাইছিলাম, তাহলে আপনি আপনার স্টেবিলিটি থাক, আপনি ঘরে ঝগড়া করুন, অশান্তি করুন, আপনারা যা খুশি করুন, কিন্তু ঘরে থাকুন। পাড়ায় বেরিয়ে পড়লে বিপদ হয়ে যাচ্ছে। তো সেটা যদি না হয়, তখন পাড়াকে কোনো না কোনো একদিন তাদের ঘরে ঢুকে তাদের কিছু করে আসতে হবে। এইটাই হচ্ছে বাস্তব, জিওপলিটিক্সের এটাই বাস্তব। সুতরাং এর বাইরে আমার মনে হয় না নতুন অন্য কোনো পসিবিলিটি থাকতে পারে। আমি যেটা দেখছি, যেটা কোনো ভালো জিনিস দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না কেউ কোনো ভালো জিনিস দেখতে পাচ্ছে, মঞ্জুরুল হক। কারণ আমরা জানি বাংলাদেশে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক, কর্মীও কোটি কোটি। আমি শুনেছিলাম শুধুমাত্র কমিটির সদস্যই আছে 1 কোটির উপরে। ফলে এরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি কি তার নিজের মৃত্যু ফাঁদ তৈরি করছে না? আচ্ছা, মৃত্যু ফাঁদ যদি বিএনপি তৈরি করে, তার আগে আমরা এটা কেন ভাবছি না যে আওয়ামী লীগ তার মৃত্যু ফাঁদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারছে না কেন? আপনার তো মৃত্যু হয়নি এখন। আপনার ছাত্রলীগ এবং যুবলীগ এই দুটি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, এবং যে গণসংগঠনটি মূল আওয়ামী লীগ তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আপনি মিটিং মিছিল করতে পারবেন না, আপনার দল কিন্তু নিষিদ্ধ করা হয়নি। এখন আপনি যদি মনে করেন যে 71 সালে আপনার যে ভূমিকা ছিল, 71 সালে আপনার যে শক্তি ছিল, সেটি এখন সেইভাবেই আছে, এটা তো ভুল। 71 সালে আপনি যুবক ছিলেন, আপনি মুখে বিশ্ব মেরে দিতেন। আমরা গানের ভাষায় বলি মুখে মারি বিশ্ব, তাই না? যখন আপনি আরো 50 বছর পরে 71 বছর বয়সী হবেন, তখন তো আপনি মুখে বিশ্ব মারতে পারবেন না, তখন আপনার মস্তিষ্ক দিয়ে মারতে হবে। তো আমাকে যখন নিষিদ্ধ করা হচ্ছে, এবং এটা করা হলে বিএনপির কি লাভ হবে, সেটি অনেক দূরের প্রশ্ন। একেবারে ঘরের ভেতরকার প্রশ্ন হচ্ছে, আমি নিষিদ্ধ হচ্ছি, এই জায়গাটা থেকে আমাকে কিভাবে সার্ভাইভ করতে হবে। ধরুন আমি ভারত আমার কেউ না, আমি ভারতের প্রতিবেশী না, আমি ভারতে আশ্রিত না, বা আমি ভারত আমাকে উপকার করেনি, কিচ্ছু না, আমি ভারতের প্রসঙ্গটা বাদ দিলাম। একটি বড় দল, যে দল 30 থেকে 35% ভোট ক্যারি করে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা এনেছে বলে দাবি করে এবং সেটা জনগণ সমর্থন করে, সেই দলটি, এবং যে দলটি বাংলাদেশের ইতিহাস নির্মাণের কোনো জায়গায়, এই দলটির নাম আপনি বাদ দিতে পারবেন, ইতিহাসের কোনো একটি বাঁকে, আপনি 47 থেকে শুরু করে একেবারে 2026 পর্যন্ত কোনো একটি বাঁকে বা কোনো একটি মোড়ে আপনি এই দলটির নাম বাদ দিতে পারবেন না। তাহলে সেই দলটি কেন নিজেদের পায়ের তলাকার মাটি শক্ত করার জন্য কোনো পদক্ষেপ নেবে না? এটি হলো প্রথম প্রশ্ন। আর বিএনপি লাভবান হচ্ছে কি হবে না, ওটা বিএনপির ব্যাপার। আপনি লাভবান করতে চাইলে সে লাভবান হবে, আপনি তাকে লোকসান পৌঁছাতে চাইলে তার লোকসান হবে। আপনাকে আমি এই যে কথাটি বলছি যে আমরা বুর্জোয়া রাজনীতি করি না, আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়, আমি যখন কথা বলি তখন এই বুর্জোয়া রাজনীতির বিপক্ষে চলে যায় কথাগুলো, এদের অনেকের পছন্দ হয় না। সেটি হলো যে কেউ আপনাকে রাজনীতি করতে দেওয়ার মালিক না, বা অনুমতি দেওয়ার অথরিটি না। রাজনীতি একটা মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকটা হিউম্যান বিং এর মৌলিক অধিকার। সেই অধিকার কোনো একজন কর্তা ব্যক্তি বসে একটা কলমের খোঁচায় উড়িয়ে দিতে পারেন না। যদি উড়িয়ে উনি দেন, তাহলে বেআইনি ভাবে তার বিরোধিতা করা যায়, যেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বলি। যে আপনাকে উপরে নিষিদ্ধ করে দেওয়া হলো, মিটিং মিছিল আপনি গোপনে করবেন, তাই না? কিন্তু আপনার মুখ বন্ধ করার অধিকার তো কারণ নাই পৃথিবীতে, কারণ নাই। অ্যাটম বোমা আপনি জাপানকে মুখ বন্ধ করতে পারেননি, তাই না? আর একটা নিষেধাজ্ঞা, আপনার কর্মসূচির উপর নিষেধাজ্ঞা, আপনি কর্মসূচি পালন করতে পারবেন না, এটা পাওয়ার পরে আপনি আর কোনো ভূমিকা দেখাতে পারছেন না। আবার এদিকে আপনি বলছেন যে আপনি এত মানুষের, এত পার্সেন্ট মানুষের ভোট ক্যারি করেন, এত পার্সেন্ট মানুষের সমর্থন ক্যারি করেন, এটা দ্বিচারিতা হয়ে যায়। আমি বিএনপি প্রসঙ্গটা একদম আলোচনা করবো না। বিএনপির জায়গায়, আমি বললাম বিএনপির জায়গায় যদি এনসিপি ক্ষমতায় থাকতো, বা যদি XYZ
ক্ষমতায় থাকতো, তার যদি 200-র উপরে আসন থাকতো, সে এই কাজটি করতো, তাই তো? তো তাহলে আপনি বিএনপির উপর তাকাবেন কেন, ভারতের উপর তাকাবেন কেন? আপনি নিজের পায়ের শক্তির উপরে দাঁড়াবেন, আপনার একটা কৌশল ফেল করবে আর আপনি আর একটা কৌশল অ্যাপ্লাই করবেন, আপনার অপশন এ, অপশন বি, অপশন সি এরকম থাকবে। তাই যদি না হয় তাহলে কিসের আপনি 60 বছরের পুরনো দল হলেন? সৌরভী থেকে শুরু করে আজকের শেখ হাসিনা পর্যন্ত এত গৌরব কিসের যদি আপনি সার্ভাইভ করতে না পারলেন? আপনার যে কর্মীরা সার্ভাইভ করছে আদা পেটা খেয়ে এই দেশে বসে, এই কর্মীরা সার্ভাইভ করছে না? কয়জন জেলে আছে, কয় হাজার, খুব বেশি হলে 30,000, তাই না? তার বাইরে যে মানুষগুলো বাংলাদেশে সার্ভাইভ করছে আদা পেটা খেয়ে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, চাকরি নেই, তারা বেকার হয়ে আছে, পালিয়ে বেড়াচ্ছে, ইভেন তারা সার্ভাইভ করছে। তাহলে আপনি কলকাতায় বসে, দিল্লিতে বসে আপনি সার্ভাইভ করার ব্যাপারে খুব নাকি কান্না কাঁপছেন যে আপনি সার্ভাইভ করতে পারছেন, আপনি তো কোনো আরামে আছেন। আপনি বরং এই লোকগুলোর সার্ভাইভাল যে করছে তাদেরকে আপনি হেল্প করুন, তাদেরকে আপনি মন্ত্রণা দিন যে এরপরে নেক্সট কোনটা ওয়ে, সেটা হলো আওয়ামী লীগের আসল কর্তব্য। এর থেকে বেশি বলতে পারবো না, বিকজ আমরা কেউ আওয়ামী লীগ করি না। তো এখন এই জায়গাটায় হলো